আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। দাউদকান্দির আজকে এই রাস্তা যদি মাটির রাস্তা বলতে পারতো যে কোন সরকারের আমল হয়েছে, তাহলে বলতো যে এরশাদের আমল হয়েছে। মসজিদে আজান সৌদি আরব থেকে এরশাদ নিয়ে আসছে, সৌদি বাদশাহ নিষেধ ছিল, এরশাদ সাহেবের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সেখানে ক্যামেরা নিয়ে ছবি তুলে এনে আমাদের মুসলমানদের রোজা ভাঙার জন্য, আমাদের নামাজের সময়ে বাজানোর জন্য এই মসজিদের আজানকে নিয়ে এসেছিল। প্রত্যেকটি মসজিদে বিদ্যুৎ বিল মওকুফ করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। উপজেলা ব্যবস্থা বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করেছে, জাতির সঙ্গে বেঈমানি করেছে। আজকে ওই কালপ্রিটদের রাজনীতি করার অধিকার নাই। আমার বিশ্বাস ওই সমস্ত দলের নেতা যারা চুরি করে পাহাড় সম্পদ গড়ে তুলেছে, তাদের প্রতি আপনারা সচেষ্ট হবেন। যারা বর্তমানে জনগণকে কথা দিয়ে ক্ষমতায় এসে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমার বিশ্বাস আপনারা তাদের ব্যাপারে সতর্ক হবেন। দাউদকান্দির মানুষ কোন চোর ডাকাতকে ভোট দেবে না, এটা আমার বিশ্বাস। ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে ওনাদের নাম চোরের খাতায় উঠে গেছে, ডাকাতের খাতায় উঠে গেছে। যারা রাষ্ট্রের সম্পদ লুট করে তারা হলো কি চোর, ডাকাত। আর যারা জনগণের এই ফেতরার টাকা খেয়ে ফেলে, গমের টাকা খেয়ে ফেলে, তারা হলো চোর। এই চোর ডাকাতদের ভবিষ্যতে ভোট দিবেন না। এক একজনের নামে হাজার কোটি টাকার মামলা হয়ে গেছে। বর্তমানে যিনি আছেন, আমার বিশ্বাস তিনি সংশোধন হবেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমার বিশ্বাস বাকি 1-1.5 বছর তিনি এলাকার মানুষের সঙ্গে ভালো দেন। আপনি রাস্তাঘাটগুলোর উন্নয়ন করেন। আমার দায়িত্ব মহাজোটের শরিক দলের নেতা হিসেবে সমালোচনা করা, আমার দায়িত্ব ভুলগুলো আপনাকে দেখিয়ে দেওয়া। আপনি ভুল করে আপনি যদি দেশ চালাতে ব্যর্থ হন, প্রমাণ দিতে চাই যে আপনাদের কারো কাছ থেকে যোগ্যতা আমাদের বেশি আছে। শিক্ষাগত যোগ্যতা ইনশাল্লাহ আপনাদের অনেকের চেয়ে কম নয়। আমার ঘরের বউ আমার ভাত রান্না করে যে মেয়েটা খাওয়ায় MA পাস, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। ওনাদের যা জিজ্ঞাসা করেন, বউদের অনেক জায়গায় দাওয়াতে নেয় না, ভালো করে কথা বলতে পারে না, না বাংলায় না ইংরেজিতে। সুতরাং সুশিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। আপনারা একজন ভালো মানুষকে ধরে রাখার চেষ্টা করুন। একজন রশিদ ইঞ্জিনিয়ারকে আমরা হারিয়েছি, তারপরে একজন হাসান জামিল সেত্তারকে রাজনীতি থেকে হারিয়েছি। আর যেন কোনো ভালো মানুষ রাজনীতি থেকে না হারিয়ে যায়, আমরা যেন কাউকে না হারাইতে হয়। আমার বিদেশে পড়তে যাওয়ার কথা ছিল, আমি আজকে কষ্টের জীবন বেছে নিয়েছি। আজকে মরতে বসেছিলাম চিটাং রোডে, যে গন্ডগোল সেখানে হয়েছে। আমি এত উপেক্ষা করে জানের রিস্ক নিয়ে আমি গাড়িটা ঘুরে, আমার সামনে আগুন, আমার সামনে হাজার হাজার লোকের হাতের লাঠি। আমি এর মধ্যে আপনাদের কথা মনে রেখে সঠিক সময়ে এসে পৌঁছার জন্য, জুম্মাটা এলাকায় পৌঁছার জন্য, এলাকায় পড়ার জন্য আমি অনেক চেষ্টা করে গাড়িটা ভেঙেছে, কিন্তু আমি এসে হাজির হয়েছি আপনাদের মাঝখানে। নিশ্চয়ই আমি জানের ঝুঁকি নিয়েছি, এরকম অসংখ্যবার জানের ঝুঁকি নিয়ে আজকে পর্যন্ত এত দূরে এসেছি। 2-4 কর্মী থেকে আজকে কিন্তু মজনু ভাইরা অনেকে কাজ করছে। এই মঞ্চে যারা আছেন, আপনারা যারা আছেন, প্রত্যেকে আপনারা আমার মুরব্বী, বড় ভাই, ছোট ভাই, আপনারা আমাকে সাহায্য করেন। একজন একজন করে মাখন হয়ে গ্রামে আশেপাশের ইউনিয়নগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ুন। এই বার্তা পৌঁছে দিন। আমি রাজপথের সৈনিক, আমি সৈনিক থেকে, কর্মী থেকে নেতৃত্বে এসেছি, সারা বাংলাদেশের নেতৃত্ব পেয়েছি। আমাকে কেউ হুঙ্কার দেওয়ার ক্ষমতা রাখে না। দাউদকান্দিতে কাউকে দুর্বল পরিবারে আমার জন্ম হয়নি, ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি। থেকে 20 বছর আগে আপনারা কি খেতে পারতেন, কত মাইল হাঁটতে পারতেন, কতটুকু পরিশ্রম করতে পারতেন, আজকে আপনারা কতটুকু পারেন আপনারা নিজেরাই জানেন। আমি তাই বলছি যে আমি সেই সক্ষমতা হারানোর আগে অবশ্যই আমাদের প্রত্যেককে সেই সক্ষমতা হারাইতে হবে। সেই সক্ষমতা হারানোর আগে আমাকে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন, মানুষের কল্যাণ করার সুযোগ দিন, গ্রামে গ্রামে আমাকে হাঁটার সুযোগ দিন, বাড়ি বাড়ি হাঁটার সুযোগ দিন। দেখে নিবেন যে আরেকজন রশিদ ইঞ্জিনিয়ারের চেয়ে কোনো অংশে আমার ভূমিকা কম হবে না, আরেকজন হাসান জামিল সাত্তারের চেয়ে আমার ভূমিকা কোনো অংশে কম হবে না। কোনো চোরের সঙ্গে আমি নিজেকে তুলনা করি না, আমি ভালো মানুষের সঙ্গে তুলনা করি। আপনারা মনে রাখবেন, যারা ইতিমধ্যে চোরের খাতায় নাম লিখেছে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়, লাস্ট ক্ষমতায় বিএনপি ছিল, বিএনপি সরকারের সময় মন্ত্রী থাকা অবস্থায় উনি আদালতে গিয়ে 650 কোটি টাকার মামলা আছে, 350 কোটি টাকার মামলা আছে, হাজার হাজার কোটি টাকার মামলা আছে, 8টি-10টি মামলা ওনার নামে। উনি আদালতে গিয়ে মাপ চায়। আদালত বলে যে চার্জ গঠনের সময় আদালতে গিয়ে মাপ চায়। আদালত বলে প্রাথমিকভাবে
আপনাকে দোষী প্রমাণ করলো সাক্ষী প্রমাণে। ওনার সরকার আওয়ামী লীগ সরকারে আসলে বিএনপির বিরুদ্ধে মামলা দেয়, বিএনপি আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেয়, পরবর্তীতে দলের সরকার আসলে কি হয়, মামলাগুলো প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করে নেয় না? জি নেয়। কিন্তু দেখা গেল বেগম জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়ও ডক্টর মোশাররফের মামলা প্রত্যাহার হয়নি। সুতরাং আদালত প্রাথমিকভাবে ওনাকে দোষী প্রমাণিত করেছে। 80% দোষ স্বীকার করে আদালত থেকে উনি ওই দিন মন্ত্রীর পতাকার গাড়ি সহ বের হয়ে আসতে হয়েছে। আমাদের জন্য নিশ্চয়ই লজ্জার বিষয়। দাউদকান্দির সন্তান হিসেবে, মেঘনার সন্তান হিসেবে আমি এই পরিচয় দিতে লজ্জা পাই যে দাউদকান্দির নেতারা চুরির অভিযোগে জেল খাটে, দাউদকান্দির নেতারা সততার অভিযোগে, সততার জন্য অহংকার করতে পারে না। আমার বিশ্বাস সেই সততা ধরে রাখে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি 2 হাতে টাকা রোজগার করার চেষ্টা করি, 2 হাতে খরচ করার চেষ্টা করি, কিন্তু কোনো চুরির টাকা আমাকে স্পর্শ করতে পারেনি। ভবিষ্যতে আমার চোখে যেন পর্দা না পড়ে যায়, আমাকে আল্লাহ ভালো দিন দিলে আমি যেন অমানুষ না হয়ে যাই, আমি যেন দরজা খুলে বলি কি আর আশ্বাস ক তাড়াতাড়ি ক, দরজায় যেন কর্মীকে না দাঁড় করা রাখি, সাধারণ মানুষকে দাঁড় করা না রাখি। 1 গ্লাস পানি খাইয়ে, 1 কাপ চা খাইয়ে, গাড়ি ভাড়াটা দিয়ে, খোঁজ খবর নিয়ে, সুখ দুঃখের কথা জেনে যদি কাজ করতে পারি কাজ করব, কাজ না করতে পারলে সান্ত্বনা দিয়ে বিদায় করব। এটি একটি মানুষের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা আজকে আমরা দেখেন আচরণের অভিযোগ আনছি, খারাপ ব্যবহারের অভিযোগ আনছি। আমাদেরকে নিশ্চয় আমাদের গ্রামবাসী, এলাকাবাসী কেউ খারাপ ব্যবহার করার সুযোগ দেয়নি, দিয়েছে? কেউ খারাপ ব্যবহার করার সুযোগ দেয়নি। আমরা যারা খারাপ ব্যবহার করে, যারা কর্মীদেরকে বট পাতা খাওয়ানোর স্বপ্ন দেখায়, যারা কর্মীদেরকে কিনে ফেলার স্বপ্ন দেখায়, সেই সমস্ত মানুষ যারা কালো টাকার মালিকদেরকে রাজনীতিতে নিয়ে আসে, সেই সমস্ত নেতাদেরকে তারা যে যেই দল করুক তাদের ব্যাপারে সতর্ক হন। আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। আমি ভেঙ্গে যেতে শিখেছি, আমি মচকাতে শিখিনি। আমি কর্মী থেকে নেতৃত্বে এসেছি, এরশাদ সাহেবের মুক্তি আন্দোলন করতে করতে সৈনিক থেকে জেনারেল হয়েছি। আমার রাজনীতির বয়স 25 বছর। 25 বছর বয়সে একটি লোক জেনারেল হয়, সরকারি চাকরি করলে একজন লোক সচিব হয়। সুতরাং রাজনীতিতে আমি জেনারেলের অবস্থানে চলে গিয়েছি। কোন ষড়যন্ত্রকে আপনারা আমার সঙ্গে মোকাবেলা করবেন, একত্রে থেকে মোকাবেলা করবো আমরা, এলাকাবাসীকে সাথে নিয়ে। ঘাবড়াবার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমি দাবি রাখি, যদি আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার চেষ্টা করে, আমরা অনেকের গাড়ির চাকার বাতাস খোলার মতো জায়গায় আমাদের বাড়িঘর, হ্যাঁ, ভয়ের কারণ নাই। আমাদের বাড়িঘর অনেকের গাড়ির চাকার বাতাস খোলার মতো জায়গায়। আমরা জীবনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমার পরিবার 100 স্ট্যান্ড গান নিয়ে যুদ্ধ করেছে। আমি সেই রক্তের সন্তান, আমি সেই সময়ে জন্ম নেওয়া সন্তান। আমি ভয় পেয়ে তা পুরুষের মতো বসে থাকার মতো মানুষ নই। আপনারা মোবাইলটা কে নিল ভাই? আপনারা কে নিল মোবাইলটা? টাইমটা দেখো। আপনারা অধৈর্য হবেন না। আজকে কথা ছিল প্রাণ খুলে 2-3 ঘন্টা কথা বলবো। ইচ্ছে ছিল আপনাদেরকে নামাজের সময় সমাগত, মুসল্লিরা রাগ করবেন না। আপনারা অনুমতি দিলে এইরকম একটা আয়োজন প্রত্যেক দিন তো করা যায় না। করা যায়? আমরা নামাজটা 5 মিনিট পরেও পড়তে পারবো, তাই না? ওয়াক্ত থাকার মধ্যেই পড়ে ফেললে হবে। আপনারা জেনে রাখেন, শুধু জেনে রাখেন, যে যা করেছে এই বর্তমান 2 নেতা যে যা করেছে আর 2 নেত্রী যা করেছে, প্রত্যেকে অন্যায় করেছে জাতির সঙ্গে, প্রত্যেকে এলাকাবাসীর সঙ্গে অন্যায় করে নিজেদের পাহাড় কি বলে পকেট ভারী করেছে, সুটকেস ভর্তি টাকা করেছে, বাড়ি গাড়ি করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের সম্পদ লুটপাট করে, জনগণের সম্পদ লুটপাট করে। আপনারা রাজি আছেন? আপনারা কি রাজি আছেন এটার প্রতি উত্তর দিতে? আমাকে হাত তুলে দেখান তো। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয়, জাতীয় পার্টি নির্বাচনে এককভাবে গেলে আমি প্রার্থী, জাতীয় পার্টি মহাজোটে গেলে আমি মহাজোটের নমিনেশন চাই। এবার গতবার পেয়েছেন আপনারা, আমার দুজনই বাবার চাচাদের বয়সী। আপনারা বিদায় নেন, অনেক বয়স হয়েছে আপনাদের, 70, 72, 75 বছর বয়স হয়ে গিয়েছে। বিদায় নেন। আপনারা নতুনকে সুযোগ করে দেন, নতুনরা কাজ করুক। এখন আধুনিক যুগ, আমরা আধুনিক যুগের সন্তান, আমাদেরকে আধুনিকতার ছোঁয়া নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেন। আরেকজনকে বলছি, আপনারা 3বার 4বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আর কি লাগে একজন মানুষের জীবনে? আপনাদের কাছে যে আশা আকাঙ্ক্ষা ছিল আপনারা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আমার বিশ্বাস আপনাদের ব্যর্থতা
যেখানে শেষ সেখানে আমি সফলতা দিয়ে শুরু করতে চাই, সেখানে আমি মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে চাই। আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। যদি কোনো কারণে আরেকটি কথা বলে যাই, জাতীয় পার্টি বিএনপির সঙ্গে জোট করে, আপনারা নিশ্চিত থাকুন আমি নির্বাচন করব। বিএনপির জোট যদি জাতীয় পার্টির জোটে একই জোট হয়, আমি ওই জোটেরও নমিনেশন চাই। আর যদি কোনো কারণে সিদ্ধান্ত অন্য কিছু হয়, আমি নির্বাচন করব এরশাদ সাহেবের ছবি নিয়ে, লাঙ্গল নিয়ে নির্বাচন করব। আপনারা এটা মাথায় রাখবেন। আমি কোনো অবস্থাতেই পিছানোর জন্য আসিনি। আমার দুই হাতে রোজগার করা, সৎভাবে রোজগার করা পয়সাপাতি খরচ করে নেতাকর্মী নিয়ে চলি, মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করি, ওয়াজ মাহফিল আসি। আমার বিশ্বাস আমি যতগুলো ওয়াজ মাহফিলে গত 3 বছর এসেছি এই অঞ্চলে, আপনারা কোনো নেতাকে পেয়েছেন? কতবার পেয়েছেন? কতবার আসেনি। আমি এক একটি শীতকালে এক একটি ইউনিয়নে 5টি 7টি 10টি মাহফিলে যাই। আল্লাহর রহমতে সারা এলাকায় আমি অন্তত অনেকগুলো মাহফিল, 40-50টা মাহফিল এক একটা সিজনে অংশগ্রহণ করেছি। কোথাও কিছু ভূমিকা রেখেছি, কোথাও মসজিদে, কোথাও মাদ্রাসায়, কোথাও এতিমখানায়, কোথাও বা মাহফিলের জন্য। নিশ্চয়ই আমার সৎভাবে রোজগার করা পয়সা, আমার বউ পোলাপনের মুখের খাবারের পয়সা, আপনারা এর মূল্য না দিলে আমার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আমি সম্মান চাই। আমি কলম চালাইতে শিখেছি, লেখাপড়া করছি, আমি কাজ করতে শিখেছি। আমার চুরি করা লাগবে না। জনগণের সম্পদ, আপনাদের আমানত যেন খেয়ানত না করতে হয়, আপনাদের সম্পদ যেন লুটপাট না করতে হয়, আমি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করব। এবং আমি যেন সতর্ক থাকতে পারি, আপনারা সেই দোয়া করবেন। এবং আমি যেন কখনো অমনস্ক না হয়ে যাই, আমি যেন মানুষের সেবায় আজীবন নিজেকে ব্রত রাখতে পারি, আজীবন যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আজকে দেখেন আমি মাইক নাই, কথা চালিয়ে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো ইনশাল্লাহ। এটা 70 বছরের একজন মানুষ পারবে না বাবা? পারবে? এটার জন্য একটু স্পিড লাগবে, জোর লাগবে। এই জোরটা আল্লাহ যতদিন রাখে অতদিন আমাকে তাড়াতাড়ি একটু সুযোগ দেন। দেখেন না মানুষ পরিবর্তন, সমাজের পরিবর্তন ঘটাইতে পারি কিনা। একটিবার দেখেন, ওনাদেরকে তো বারবার দিয়েছেন। আমি চাকরি বাকরি করিনি, জীবনে কোনোদিন সরকারি চাকরিতে দরখাস্ত জমা দিইনি। কেন ঘুষ খাইতে হবে? জীবনে কোনোদিন চেষ্টা করিনি। কেন? মানুষের কল্যাণে আমি কাজ করতে পারবো না। বিদেশে পড়তে যাওয়ার কথা ছিল, আমি যাইনি। আমার সব ভাইরা বিদেশে গিয়েছে, সেখানে পড়ালেখা করেছে, অনেক আরামে আছে। আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করছে সমস্ত আমার ভাইরা, সমন্দিরা, আমার ভাইরা কান্নাকাটি করে যে চলে আয়, চলে আয়, বউ ছেলে মেয়ে এখানে থাক। কিন্তু আমি অনেক সুখের জীবন বিসর্জন দিয়ে এই কষ্টের জীবনকে আমি আনন্দের জীবন হিসেবে বেছে নিয়েছি। রক্ত পানি করে পয়সা রোজগার করি, সেই পয়সা মানুষের কল্যাণে খরচ করি। সুতরাং আমি সৎভাবে বাঁচতে পারি, যেন আমাকে দোয়া করবেন। আর আমি যেন আপনাদের নিয়ে বাকি জীবন চলতে পারি এবং একটি ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আপনাদেরকে পাশে নিয়ে অর্জন করতে চাই। এবং সেই অর্জন করার পরে আল্লাহ যেন সেটা রক্ষা করার, হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেয়, সেই দোয়া করবেন। এরশাদ সাহেব এককভাবে নির্বাচন করতে চায়। এরশাদ সাহেবের জন্য আপনারা দোয়া করবেন বিশেষভাবে। উনি বেঁচে থাকার দরকার আছে, নিশ্চয়ই বেঁচে থাকবেন। কারণ আল্লাহ তাআলা, ওনারা এত আন্দোলন মিছিল মিটিং করেছেন এরশাদ সাহেবের বিরুদ্ধে, হরতাল করেছেন, অনেক কিছু করেছেন, তারপরে জেলে নিয়েছেন। এরশাদ সাহেবের জন্ডিস 27 হয়েছে। 27 হলে একটা মানুষ বাঁচার কথা না, বাঁচার কথা, বাঁচার কথা না। এরকম একজন রুগী আপনাদের এলাকার জাহাঙ্গীর মজুমদারকে আমি চিকিৎসা করেছি ঢাকায়, আমি হসপিটালে ভর্তি করেছি, ডাক্তার দেখেছি, আমি গিয়েছি। আমি জানি না আজকে উনি কোথায়। আপনি জিজ্ঞাসা করে দেখবেন আপনারা যে তার পাশে আমি কিভাবে দাঁড়িয়েছি। কিন্তু এমপি সাহেব, যার পিছনে উনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, উনি আসেনি। এমপি সাহেব আসেনি, এমপি সাহেব তাকে দেখতেও আসেনি। জাহাঙ্গীর মজুমদারকে এমপি সাহেব দেখতেও আসেনি। সুতরাং যারা মানুষের বিপদে পাশে না থাকে তাদেরকে আপনারা খেয়াল রাখবেন, তারা যেন কোনো অবস্থাতে আর নেতৃত্ব না আসতে পারে। এই কথা বলে আজকে আমার মনে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া, আপনারা বাড়ি ঘরে যাবেন, কষ্ট হবে। আমরা শেষ করে ফেলি এখানে। ভবিষ্যতে আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আবার সময় নিয়ে আসবো। আল্লাহ তাআলাকে অসংখ্য অসংখ্য মেহেরবানি যে এই সময় পর্যন্ত তিনি ধৈর্য দেখিয়েছেন, বৃষ্টিতে মাটি ভিজিয়ে দেননি। আমি লাখ লাখ শুকরিয়া জানিয়ে আল্লাহর কাছে সালাম জানিয়ে, আপনাদের সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের সকলের জন্য আমরা সকলে দোয়া করব, সকলে মিলে দলটাকে সংগঠিত করব, একটা সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তুলব। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সফল হব, এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য